আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, অনলাইন ক্লাসে সকলকেই জানাই স্বাগত। তো আমরা পূর্ববর্তী ক্লাসের প্রাসঙ্গিকতা রেখেই আজকের নতুন আলোচনায় প্রবেশ করব। পূর্ববর্তী ক্লাসে আমরা প্রিজমের একেবারেই এলিমেন্টারি পার্টটা হয়েছে। প্রিজম কি তার ইন্ট্রোডাকশন পর্ব আমরা করেছি এবং তারপর যে প্রিজমের চ্যুতিকোণের রাশিমালা সেই চ্যুতিকোণের রাশিমালা ডেল্টা ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস এ, এটা আমরা প্রতিষ্ঠা করেছি। তো আজ আমরা সেই প্রিজমের আলোচনাটাই কন্টিনিউ করব। তাহলে কি বললাম, প্রিজমের চ্যুতিকোণের রাশিমালা ডেল্টা ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস এ, এটা আমরা গত ক্লাসে প্রতিষ্ঠা করেছি। এবার সেটাকে আমরা কন্টিনিউ করব, কেমন? তো আমরা প্রথমে যে টপিকটার মধ্যে ঢুকছি, আমরা প্রিজমের ন্যূনতম চ্যুতিকোণ। তাহলে আমরা গত ক্লাসে এমন একটা জায়গায় প্রতিষ্ঠা করেছিলাম ডেল্টা ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস এ, এই চ্যুতিকোণের রাশিমালা প্রতিষ্ঠা করেছিলাম। তো আমরা যে ছবিটার সাহায্য নিয়েছিলাম সেটা আমাদের আর একটু দরকার। এইটা হচ্ছে প্রিজমের প্রধান ছেদ। আমরা দেখেছি এটা, এই কোণটা I1, তারপর এই রশ্মিটা এমনভাবে গেছে, এখান থেকে আবার একটা অভিলম্ব টানলে এই এমনভাবে, এটা I1, এই কোণটা হচ্ছে I2, এটাকে আমরা ধরেছিলাম R1, এই কোণটাকে ধরেছিলাম R2, কেমন? তো ABC প্রিজমের প্রধান ছেদ, PQRS নামগুলো দিয়ে দিই। এটা নাম দিয়েছিলাম O, কেমন? তো এই যে প্রিজমের এটা হচ্ছে AB এবং AC দুটি প্রতিসারক পৃষ্ঠ। সেই প্রতিসারক পৃষ্ঠ, প্রথম প্রতিসারক পৃষ্ঠে আমরা PQ আপতিত রশ্মি, এই PQ আপতিত রশ্মি আপতন কোণ I1, প্রতিসরণ কোণ R1, এখানে আপতন কোণ R2, প্রতিসরণ কোণ I2, কেমন? তো আমরা এখান থেকে এখন যেটা টপিক হেডিং করবো, আমরা ন্যূনতম চ্যুতিকোণ ডেল্টা, সেই ন্যূনতম চ্যুতিকোণের রাশিমালা পেয়েছিলাম ডেল্টা ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস এ। এই চ্যুতিকোণ কখন মিনিমাম হবে, অর্থাৎ ন্যূনতম চ্যুতিকোণের শর্ত। এই যে চ্যুতিকোণ মিনিমাম হওয়ার শর্ত কি, অর্থাৎ ডেল্টা মিনিমাম হবে কোন শর্তে? তো আমরা হেডিং করছি ন্যূনতম চ্যুতিকোণের শর্ত প্রতিষ্ঠা। ন্যূনতম চ্যুতিকোণের শর্ত। তাহলে ন্যূনতম চ্যুতিকোণের শর্ত, দেখো এখানে একটা আমরা লেখচিত্র আঁকছি যে এদিকে নিলাম আপতন কোণ I, এদিকে নিলাম ডেল্টা চ্যুতিকোণ। এখন আপতন কোণের সঙ্গে যদি চ্যুতিকোণের একটা গ্রাফ টানা যায়, এই গ্রাফটা এমনটি হয়, এমনটি। সাপোজ এই বিন্দুটা হচ্ছে A বিন্দু, আর এই বিন্দুটা সাপোজ B বিন্দু। এটা A, এটা B। A বিন্দুর স্থানাঙ্ক সাপোজ I1 ডেল্টা, আর B বিন্দুর স্থানাঙ্ক সাপোজ I2 ডেল্টা। তো ডেল্টা, এই যে এখান থেকে এই পর্যন্ত আমরা এই দিকটা লিখলাম চ্যুতিকোণ, আর এই দিকটা লিখলাম আপতন কোণ। তো চ্যুতিকোণে ভার্সেস আপতন কোণের যদি আমরা এই গ্রাফটা টানি, তাহলে এমন একটা লেখচিত্র পেলাম। সাপোজ এখান থেকে এই যে এটা হচ্ছে ডেল্টা, এতটা চ্যুতিকোণ হচ্ছে ডেল্টা,
এই যে এখান থেকে এইটুকু বলতে পারি এটা I1, আর এইটা হচ্ছে I2। কেমন? এটা I1 আর এটা হচ্ছে I2। এখন আমরা তাহলে বলতে পারি এই যে এবি যে রেখাংশ, এবি ইকুয়ালস টু কী বলা যায় বলো তো? এবি ইকুয়ালস টু কী বলা যায়? I2 মাইনাস I1। কেন? এখান থেকে এতটা হচ্ছে I2, এখান থেকে এটা হচ্ছে I1, তাহলে এবি ইকুয়ালস টু কি I2 মাইনাস I1, ঠিক আছে? তাহলে এবি ইকুয়ালস টু I2 মাইনাস I1। এবার একটা বলছি, যে বোঝানোর জন্যই বলছি, যদি এমনটি করা যায়, এই যে এবি রেখাংশ দৈর্ঘ্য একটু কমে গেল, এখান থেকে এই এলাম, এবি রেখাংশ দৈর্ঘ্য আরও কমে গেল, এবি রেখাংশ দৈর্ঘ্য আরও কমে গেছে, অবশেষে এবি রেখাংশটি একটি বিন্দুতে পরিণত হয়েছে। তো এখান থেকে আমরা যদি বলি যে এই পয়েন্টটা একটা নির্দিষ্ট শর্তে দেখো যে চ্যুতিকোণের মান সব থেকে কমে গেছে, তাহলে একটা বিষয় আমরা খেয়াল করলাম, আপতন কোণের মান বাড়লে চ্যুতিকোণের মান ক্রমশ কমে, আপতন কোণের মান বাড়তে থাকলে চ্যুতিকোণের মান ক্রমশ কমতে থাকে, এবং কমতে কমতে আপতন কোণের মান বাড়তে থাকলে চ্যুতিকোণের মান ক্রমশ কমে, এবং কমতে কমতে একটা মিনিমাম চ্যুতিকোণে দাঁড়ায়। তাহলে আপতন কোণের মান বাড়তে থাকলে চ্যুতিকোণের মান ক্রমশ কমতে থাকে, এবং চ্যুতিকোণের একটা মিনিমাম মান এটাই হচ্ছে ডেল এম মানে মিনিমাম ডেভিয়েশন ডেল এম দিয়ে প্রকাশ করলাম। আমরা দেখতে পেলাম আপতন কোণের মান বাড়তে থাকলে চ্যুতিকোণের মান ক্রমশ কমতে কমতে একটা নির্দিষ্ট আপতন কোণের জন্য চ্যুতিকোণ মিনিমাম হয়, তারপর আপতন কোণ আবার বাড়তে থাকলে চ্যুতিকোণ আবার বাড়ে। তো একটা বিষয়, এই বিন্দুতে এসে যদি চ্যুতিকোণ মিনিমাম হয়, তাহলে আমি কি ব্যাপারটাকে এইভাবেও বলতে পারি যে যখন এবি রেখাংশের দৈর্ঘ্য শূন্য, ব্যাপারটাকে তো এভাবেও বলা যায় যে এবি রেখাংশের দৈর্ঘ্য যখন শূন্য তখনই চ্যুতিকোণের মান সর্বনিম্ন। কি বলেছি? ব্যাপারটাকে এইভাবেও বলা যায় যে যখন এবি রেখাংশটির দৈর্ঘ্য যখন শূন্য তখন চ্যুতিকোণের মান ন্যূনতম। এবি রেখাংশটির দৈর্ঘ্য যখন শূন্য তখন চ্যুতিকোণের মান ন্যূনতম বলাই যায়, তাই না? তাহলে আমি ব্যাপারটাকে এভাবে বলতে পারি যে চ্যুতিকোণ ন্যূনতম হলে এবি ইকুয়ালস টু 0। এবার এবি 0 মানে কি? I2 minus I1, AB মানে I2 minus I1 equals to 0 or I2 equals to I1 অর্থাৎ এই যে আপতন কোণ এবং নির্গমন কোণ দুটো সমান, I2 equals to I1, এটাই কিন্তু ন্যূনতম চ্যুতিকোণের শর্ত। অর্থাৎ চ্যুতিকোণ ডেল্টার মান, চ্যুতিকোণ ন্যূনতম হবে কখন? এই শর্তে যখন আপতন কোণ এবং নির্গমন কোণ দুটো সমান। তাহলে কি বললাম? আপতন কোণ এবং নির্গমন কোণ সমান হলে সেক্ষেত্রে চ্যুতিকোণ মিনিমাম হবে। বোঝা গেছে কি বলেছি? তাহলে আপতন কোণ এবং নির্গমন কোণ দুটো সমান হলে সেক্ষেত্রেই চ্যুতিকোণ ন্যূনতম হবে। তাহলে ন্যূনতম ঘুরিয়ে বলা যায় যে আপতন কোণ এবং নির্গমন কোণ যখন সমান তখনই ন্যূনতম চ্যুতিকোণ, তখনই চ্যুতিকোণ ন্যূনতম। বা ঘুরিয়ে বলা যায় চ্যুতিকোণ ন্যূনতম হলে আপতন কোণ আর নির্গমন কোণ দুটো সমান হবে। বোঝা গেছে কি বলেছি? তাহলে ন্যূনতম চ্যুতিকোণ কখন হবে? আলোকরশ্মির চ্যুতি ন্যূনতম হবে কখন? আলোকরশ্মির চ্যুতি ন্যূনতম হবে তখনই যখন আপতন কোণ I1 এবং নির্গমন কোণ I2 দুটো সেম। তাহলে আমরা ন্যূনতম চ্যুতিকোণের ক্ষেত্রে বললাম কি? I1 ইকুয়ালস টু I2। মাথা ঢুকেছে? তাহলে কি বললাম? ন্যূনতম চ্যুতির শর্ত এটাই, এই যে আলোকরশ্মি আপতিত হলো এর চ্যুতি ন্যূনতম হওয়ার শর্ত এটাই যে আপতন কোণ এবং নির্গমন কোণ দুটো সমান হবে। কেমন? তাহলে আমরা ন্যূনতম চ্যুতির শর্ত ব্যাপারটা দেখলাম। এবার ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে নেক্সট টপিক, ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে প্রিজমের মধ্য দিয়ে রশ্মির গতিপথ। ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে
প্রিজমের মধ্য দিয়ে রশ্মির গতিপথ ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে প্রিজমের মধ্য দিয়ে রশ্মির গতিপথ তাহলে আমরা কি বললাম, ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে প্রিজমের মধ্য দিয়ে রশ্মির গতিপথ কেমন হবে সেই বিষয়ে একটু আলোচনা আমরা আসি। দেখ, এই যে প্রিজমের প্রথম তলে মানে কিউ বিন্দুতে প্রতিসরণের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এই প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক বায়ুর সাপেক্ষে প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক মিউ ইকুয়ালস টু কি লেখা যায়, মিউ ইকুয়ালস টু এটা লেখা যায়, মিউ ইকুয়ালস টু কি লেখা যায়, সাইন I1 বাই সাইন R1 লেখা যায়। আবার মিউ ইকুয়ালস টু সাইন I2 বাই সাইন R2, মিউ ইকুয়ালস টু সাইন I1 বাই সাইন R1, আবার লেখা যায় মিউ ইকুয়ালস টু সাইন I2 বাই সাইন R2। কেন এই যে সাইন I2 বাই সাইন R2 কেন, এই যে যদি মানে তুই বলতে পারিস যেটাই যে আপতন কোণ তো R2 আর প্রতিসরণ কোণ তো I2, তাহলে আপতন কোণে সাইন বাই প্রতিসরণ কোণে সাইন সেটাই তো মিউ, কিন্তু সেক্ষেত্রে কি হতো, আপতন কোণে সাইন বাই প্রতিসরণ কোণে সাইন যদি লিখতাম তাহলে তো কাঁচের সাপেক্ষে বায়ু হয়ে যেত, তাই না। কাঁচের সাপেক্ষে ধর প্রিজম কাঁচ দিয়ে তৈরি, সাপোজ প্রিজম কাঁচ দিয়ে তৈরি, তাহলে কাঁচের সাপেক্ষে বায়ু হয়ে যেত। তো বায়ুর সাপেক্ষে কাঁচে আসতে গেলে কি করতে হবে, তখন সাইন I2 বাই সাইন R2, বুঝা গেছে, সাইন I2 বাই সাইন R2। তাহলে আমরা লিখতে পারছি, দেখ, অতএব সাইন I1 বাই সাইন R1, সাইন I1 বাই সাইন R1 ইকুয়ালস টু কি লেখা হলো, সাইন I2 বাই সাইন R2। কেমন, সাইন I1 বাই সাইন R1 ইকুয়ালস টু সাইন I2 বাই সাইন R2। তো ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে I1 ইকুয়ালস টু I2 যদি হয় সাইন I1 আর সাইন I2 দুপাশ থেকে ক্যান্সেল হয়ে গেছে, সাইন I1 ইকুয়ালস টু সাইন I2, তাহলে দুপাশ থেকে সাইন I1 I2 যেহেতু সেম, তাহলে সাইন I1 সাইন I2 দুপাশ থেকে ক্যান্সেল। তাহলে আমরা কি বলতে পারি, অতএব সাইন R1 ইকুয়ালস টু সাইন R2। এই যে সাইন I1 সাইন I2 দুপাশ থেকে ক্যান্সেল, তাহলে কি সাইন R1 ইকুয়ালস টু সাইন R2, তাহলে সাইন দুপাশ থেকে তুললাম, আমার কি এলো R1 ইকুয়ালস টু R2। একটা কথা এখান থেকে তাহলে আমরা বলতে পারছি যে কথাটা হলো এটাই যে ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে শুধু যে I1 ইকুয়ালস টু I2 হয় তা নয়, R1 ইকুয়ালস টু R2। ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে I1 ইকুয়ালস টু I2 যেমন, তেমনই R1 ইকুয়ালস টু R2। কেমন, তাহলে দেখ, ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে আমরা I1 I2 সমান পেলাম, আবার R1 R2 দুটোই সমান পেলাম। তাহলে এক্ষেত্রে তো একটা কথা বলাই যায় যে এই যে কিউ বিন্দুতে আমি যদি বলি অতএব কোণ AQR ইকুয়ালস টু কি, এটা লেখা যায় কি বলতো, দেখতো 90 ডিগ্রি মাইনাস R1। কেন বলতো, এটা তো অবিলম্ব, এই NO হচ্ছে অবিলম্ব, AB তলের ওপর NO হচ্ছে অবিলম্ব। তাহলে আমরা বলতে পারি এই কোণটা, এই যে এখান থেকে পুরো কোণটা 90, যেহেতু এইটা অবিলম্ব তাহলে এটা হচ্ছে 90 মাইনাস R1, কেমন। আবার কোণ
আর কিউ ইকুয়ালস টু কি আসবে একইভাবে 90 ডিগ্রি মাইনাস R2, এই পুরো কোণটা 90 মাইনাস R2। কেমন? যেহেতু R1 ইকুয়ালস টু R2 আমরা প্রমাণ করলাম, R1 ইকুয়ালস টু R1 R2 দুটো সেম যদি হয় তাহলে অতএব AQR ইকুয়ালস টু ARQ, AQR ইকুয়ালস টু ARQ, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা দুটো সেম, যেহেতু R1 R2 সেম। কেমন? তাহলে আমরা একটা কথা এখান থেকে বলতে পারি যে এই কোণটা এবং এই কোণটা যদি সেম হয় তাহলে এটা বলা যায় অতএব AQ ইকুয়ালস টু AR, AQ ইকুয়ালস টু AR। কেন? তোরা জানিস দুটো কোণ সমান হলে বিপরীত বাহু দুটো সমান হয়, তাই না? এই কোণ সমান এই কোণ, তাহলে বিপরীত বাহু দুটো সমান, তাহলে AQ ইকুয়ালস টু AR। এখান থেকে একটা কথা আমরা সিদ্ধান্তে আসবো যে AQ ইকুয়ালস টু যদি AR হয় তাহলে প্রিজমের মধ্য দিয়ে আলোকরশ্মি যখন যাচ্ছে তখন দেখ প্রিজমের মধ্য দিয়ে আলোকরশ্মি গেলে একটা আলোকরশ্মির গতিপথটা প্রতিসম হয়। প্রতিসম মানে কি? ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নেব যে ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে প্রিজমের মধ্য দিয়ে রশ্মির গতিপথ প্রতিসম হয়। প্রতিসম হয় মানে কি? দেখ আমি যদি এখান থেকে প্রিজমটাকে এরকমভাবে লম্বচ্ছেদ করি, এরকমভাবে এক্স্যাক্ট দেখ দুপাশে সমান, যেমন আমরা মানুষ, আমরা দ্বিপাশীয় প্রতিসম প্রাণী, তাই না? এখান থেকে যদি এক্স্যাক্ট এখান থেকে যদি কেটে দেওয়া যায় দেখ এপাশ ওপাশ সেম, তাই না? ঠিক তেমনটি এটাকে যদি এইভাবে একটা লম্বচ্ছেদ করি আমি, খেয়াল করে দেখ এপাশ ওপাশ দুটোই সেম হয়ে যাচ্ছে। এদিকে I1 এদিকে I2 সমান, এদিকে R1 এদিকে R2 সমান, আবার এখানে এই কোণটা সমান, উপরে যে প্রিজম কোণ ছিল সেটাকে অর্ধেক ভাগ হয়ে গেছে, তাহলে বলা যায় দুই দিক এক্স্যাক্ট সমান হয়ে গেছে। তাহলে আমরা এটুকু বলতে পারি যে ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে প্রিজমের মধ্যে রশ্মির গতিপথ প্রতিসম হয়, সিমেট্রিক হয়। তাহলে অতএব সিদ্ধান্তটা নেব কীভাবে? যে ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে প্রিজমের মধ্য দিয়ে রশ্মির গতিপথ প্রতিসম হয়।